পুরান ঢাকার খান মোহাম্মদ মৃধা মসজিদ, কেউ ডাকেন জিন মসজিদ নামে, কেউ বা বলেন এতে লুকিয়ে আছে গুপ্তধনের ভাণ্ডার। কেন বলা হয় এসব কথা? মসজিদের প্রবেশ দেয়ালে উর্দু অক্ষরে খচিত শিলালিপির ইতিহাস বলছে 1116 হিজরিতে খান মোহাম্মদ মৃধা এই মসজিদটি নির্মাণ করেন। ইতিহাসবিদদের মতে মসজিদটি নির্মাণের জন্য নির্দেশ দিয়েছিলেন ঢাকার তৎকালীন প্রধান কাজী খান মোহাম্মদ এবাদুল্লাহ। বাংলাদেশের রাজধানী শহর ঢাকার লালবাগ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ওমর ফারুক দোলন। পুরান ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লা পেরিয়ে কিছু দূর পশ্চিমে গেলেই মুঘল নির্মাণশৈলীর আভিজাত্যে ভরা 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি দেখতে পাওয়া যায়। মাটি থেকে প্রায় 17 ফুট উঁচু প্ল্যাটফর্মের উপর নির্মিত মসজিদটির সামনে রয়েছে দৃষ্টিনন্দন একটি বাগান। ইতিহাসবিদ মুনতাসির মামুনের মতে ঢাকার প্রধান কাজীর আদেশেই ঐতিহাসিক খান মোহাম্মদ মৃধা মসজিদটি নির্মিত হয়। 1704 থেকে 1705 সালে এই মসজিদটির নির্মাণের আদেশ দিয়েছেন বলে ইতিহাসে পাওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি এই মুহূর্তে লালবাগে খান মোহাম্মদ মৃধা মসজিদে, যা প্রায় 326 বছর 27 বছর পুরনো একটা মসজিদ। এতই সুন্দর, সামনে লালবাগ কেল্লা, ওখানে ওটার ভিতরে একটা মসজিদ আছে খুব সুন্দর এরকমই দেখতে। মসজিদটা আপনার মাটি থেকে বেশ উপরে, প্রায় 15-20 ফুট উপরে, অনেক উপরে। দৃষ্টিনন্দন এই মসজিদ দেখতে আসলাম। আমাদের মসজিদ পরিচিতির মধ্যে এটা একটা পর্ব। আমরা তো বিভিন্ন ইতিহাস ঐতিহ্য নিয়ে ভিডিও করি, এর ভিতর মসজিদ এবং জমিদার বাড়ি, রাজবাড়ি এবং বিভিন্ন কৃষি নিয়ে মাঝে মধ্যে আমরা ভিডিও করে থাকি। এটা মসজিদ পরিচিতির ভিতরে পড়ছে। ঠিক আছে, আজকে এই মসজিদের ইতিহাস আপনাদের বলি, কিভাবে তৈরি হয়েছে, বর্তমান অবস্থা কি, টোটালটা দেখানোর চেষ্টা করবো। আমার সাথে থাকেন, দেখতে থাকেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, কত চমৎকার। এটা কত সালে করা হয়েছে? 1116 হিজরি। প্রায় তো তাহলে 332 বছর না? অনেক দিন হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, আমি ভিতরে ঢুকতে পেলাম। মুরব্বী আমাকে সুযোগ করে দিল। ভিতরের ইয়াগুলি আপনাদের একটু দেখাই, কত সুন্দর দেখছেন, অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের মসজিদ পরিচিতি। মসজিদ পরিচিতির ভিতরে আমরা তো আসলে অনেক মসজিদে যাই, অনেক ঐতিহাসিক মসজিদে আমরা যেয়ে থাকি। এটা খান মোহাম্মদ মৃধা মসজিদ, সামনে হচ্ছে লালবাগ। লালবাগ থেকে হয়তো 5 মিনিট হেঁটে আসলেই এই মসজিদ পাবেন। 326 বছর পুরনো ঐতিহাসিক সে মসজিদটা আসলে আমরা দেখতে আসছি। আসলে আমরা মানে আমি একা, আমার সাথে আজকে কেউ নাই। রুবেলও ব্যস্ত, সৌরভ হয়তো আশুগঞ্জে থাকে। অনেক সুন্দর,
3 গম্বুজ বিশিষ্ট মসজিদটা। ভাল লাগলো, আপনাদের দেখাইতে পারলাম। যাক, একটু দেখেন, ওনাদের একটু তারা আছে, যেহেতু অনেক সময় হয়ে গেছে। উপর একটা শিলালিপি আছে, এই যে উপর একটা শিলালিপি আছে, ওখানে হয়তো আরবিতে অথবা উর্দুতে লেখা আছে। আলহামদুলিল্লাহ। যাক, আমরা ভিতরটা দেখাইলাম, চলেন আমরা একটু বাইরের দিকে যাই। দেখছেন কত সুন্দর, চমৎকার। ওই যে উপর একটা স্ট্রাকচার, কি যেন একটা লেখা আছে, দেখেন আমি একটু দেখাই আপনাকে, একটু পড়া যায় কিনা একটু দেখি। এটা কি তখনকার সময় থেকে? হ্যাঁ হ্যাঁ, তখনকার সময়। আর এই দুই পাশে এগুলো, এটা কি? এটা এটা যে বসার জন্য করা হয়েছে। এটা হচ্ছে মক্তবখানা। এই যে আমি আস্তে আস্তে আপনাদের ঘোরায় দেখাই, সামনের ওই যে বাউন্ডারি পর্যন্ত, এতটুকু পর্যন্তই আছে। আমি একটা সাইডে চলে আসলাম মাত্র, একটু পিছনের দিকে দেখানোর চেষ্টা করি আপনাদের। এই যে এটা হচ্ছে আপনার পেছনের দিক। বাহ, কত চমৎকার। মসজিদে তোয়াখানা বা ভূগর্ভস্থ কক্ষগুলির গ্রেডের উপরে হওয়ায় মসজিদটি তার চারপাশের উপরে উঠে গেছে। তোয়াখানা সাদ সে প্ল্যাটফর্ম তৈরি করে যার উপরে মসজিদটি অবস্থিত। 1913 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মসজিদটিকে একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ হিসেবে তালিকাভুক্ত করে। ততক্ষণে এটি পরিবর্তন এবং বরাদ্দের মধ্য দিয়ে গেছে, যা এটিকে তার আসল আকারে ফিরিয়ে আনার জন্য ভেঙে ফেলতে হয়েছিল। চারশো বছরের পুরাতন ঢাকা শহরের অমূল্য ঐতিহ্যবাহী স্থানগুলোকে সংরক্ষণে সবসময় উপেক্ষা করা হয়েছে, যার ফলে সাইটগুলো ধ্বংস হয়ে গেছে। ঐতিহ্যবাহী স্থান এবং ঐতিহাসিক স্থাপনা ধ্বংসে পাকিস্তান আমলে মাঝারি আকারে শুরু হলেও স্বাধীনতার পর তা বেশ গতি পায়। ঐতিহ্যবাহী সম্পত্তি সামরিক শাসনের সময় ভয়াবহ মাত্রায় ধ্বংসের সম্মুখীন হয়। সংরক্ষণবাদী স্থাপনার মতে পুরনো ভবনগুলি ফ্রিজ এবং অন্যান্য শোভাময় বৈশিষ্ট্যগুলো ভিন্ন এবং অদ্ভুত সুদর্শন বৈশিষ্ট্যগুলির সাথে প্রতিস্থাপিত হয়। শোভাকর কাজের বিবরণ তাদের আকার ও অনুপাত হস্তক্ষেপে হারিয়ে গেছে। যদিও বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড মেট্রোপলিটন বিল্ডিং রুলস অব 2006-এর 1968 সালে পুরাকৃতি আইনে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে এবং ঐতিহাসিক স্থানগুলোকে রক্ষা করার জন্য একটি স্থায়ী কমিটি গঠন করার প্রয়োজন ছিল, কিন্তু বরাবরই এই ইস্যুতে নিষ্ক্রিয়, যা আমি প্রতিনিয়তই বলে আসছি। আলহামদুলিল্লাহ, আমরা বেশ অনেক কিছু দেখলাম। আমাদের এক মুরব্বী অনেক সাহায্য করলো। টোটালটা
ঘুরে দেখানোর জন্য। খুব ভালো লাগলো। ভালো থাকেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো মসজিদে, নতুন কোনো ইতিহাসে, জমিদার বাড়ি, রাজবাড়ি, যে কোনো জায়গায়। ভালো থাকেন, আজকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।